সত্যিই কি ইসরায়েল কন্ট্রোল করছে ডোনাল্ড ট্রাম্পকে? লেজ কি নাড়াচ্ছে সেই কুকুরটাকে? এর সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর মেলবন্ধন রয়েছে এই জেফ্রি এপস্টিনের মৃত্যু নিয়ম। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী হুদ বারাক, তিনি তার সঙ্গে জেফ্রি এপস্টিন। নেতানিয়াহু আসার অনেক আগে থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এই জেফ্রি এপস্টিনের, এবং তিনি একজন মোসাদ এজেন্ট ছিলেন, এখন আর কারোর অজানা নয়। এই সময় দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে যদি টিভির পর্দায় যুদ্ধ করা হতো তাহলে তো মানুষ ধরে নিত। তাই কি মুরগি করা হয়েছে এই ইরানকে। ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতির জন্য তাকে ব্যবহার করা হতো। যারা যে সমস্ত দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিত না তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেল করা হতো এই এপস্টিনকে কাজে লাগিয়ে। একই রকম ভাবে কি ট্রাম্পকেও ব্ল্যাকমেল করা হচ্ছে? সেই কারণে এখন ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করতে খুব সহজ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষে। আপনারা জানেন কুকুর তার লেজ নাড়ায়, কিন্তু লেজ কখনো যদি সেই কুকুরকে নাড়াতে শুরু করে তাহলে বুঝে নিতে হবে ব্যাপারটা ঠিক উল্টো। যেমনটা আপনারা দেখেছেন ওয়েক দ্য ডগ এই সিনেমাটিতে। যারা এই সিনেমাটি দেখেছেন তাদের জন্য বিশেষ কিছু বলার অপেক্ষা থাকে না, কিন্তু যারা দেখেননি তাদের জন্যই বিশেষ করে আজকের আমার এই এপিসোড। দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। এই এপিসোডটি দেখার পরে সিনেমাটি সার্চ করে অবশ্যই দেখবেন, তার কারণ এই সিনেমার সঙ্গে তুলনা করা যায় বর্তমানে ইরানে এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এপস্টিন কেলেঙ্কারি খুব সুন্দরভাবে তুলনা করা যায়। আর সেই কারণে এই সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ওয়েক দ্য ডগের সঙ্গে এই সিচুয়েশনের তুলনা চলছে। মনে করে দেখুন, আমি যে একটা এপিসোড করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের খেলা শেষ, একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেছিলাম। ওই এপিসোডে আমি একটা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন? আমি করেছিলাম যে এই যুদ্ধটা লড়ছে আসলে কে কার জন্য? ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প লড়ছে ইসরায়েলের জন্য, নাকি নেতানিয়াহু লড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য? কার জন্য কে লড়ছে? লাভ কার, ক্ষতি কার? এই প্রশ্নের উত্তর অনেকেই নিজেদের মতন করে দিয়েছেন, ভিন্নধর্মী উত্তর আমি পেয়েছি। কিন্তু আজকে আমি সেই প্রশ্নের উত্তর পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দিয়ে দেব, যে আসলে কে কার জন্য যুদ্ধে লড়ছে আর কি কারণে এই যুদ্ধ এখন দরকার ছিল। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ, আর আজকে আমাদের এপিসোডের হেডলাইন্স ইসরায়েল কন্ট্রোলস ট্রাম্প। আজকে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেছি শুরুতে, কারণ এটাও একটা প্রশ্ন। সত্যিই কি ইসরায়েল কন্ট্রোল করছে ডোনাল্ড ট্রাম্পকে? মানে যেটা আমি শুরু করলাম, লেজ কি নাড়াচ্ছে সেই কুকুরটাকে? সেই প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। দেখুন, প্রথম স্লাইডটায় আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নিখোঁজ এপস্টিন ফাইল পাওয়া যাচ্ছিল না এতদিন, তা এসে গিয়েছে। আমি ওই এপিসোডেই আপনাদের বলেছিলাম যে সেই নিখোঁজ এপস্টিন ফাইলও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবং জাস্টিস ডিপার্টমেন্টই এই ফাইল প্রকাশ করেছে, যেখানে অনেক গোপন তথ্য উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত। কেন আমি শুরুতেই এপস্টিন ফাইল নিয়ে কথা বলছি? কথা তো বলার কথা ছিল ইরান যুদ্ধ দিয়ে, তাই না? কিন্তু দেখুন, খুব সুন্দরভাবে দুটো একে অপরের সঙ্গে সম্পর্কিত, সেই কারণেই আমি আজ শুরু করছি এপস্টিন ফাইল দিয়ে। কি রয়েছে নতুন সেই ফাইলে? দেখুন, রয়টার্স লিখছে, জাস্টিস ডিপার্টমেন্ট রিলিজ মিসিং FBI ইন্টারভিউজ ইন এপস্টিন ফাইলস উইথ ওমেন হু মেড ক্লেমস এগেইনস্ট ট্রাম্প। FBI এর সঙ্গে একটি ইন্টারভিউ, দীর্ঘ ইন্টারভিউ ছিল একটি মহিলার। আসলে মহিলা বলা ভুল, এখন তিনি মহিলা, সেই সময় তিনি কিশোরী ছিলেন, কিশোরী। সেই কিশোরীর ইন্টারভিউ FBI নিয়েছিল, এবং সেই ফাইল, নির্দিষ্ট সেই ফাইল এতদিন মিসিং ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অবশেষে জাস্টিস ডিপার্টমেন্ট সেটা রিলিজ করে। আর সেখানে কি রয়েছে? রয়েছে দেখুন, এপস্টিন ফাইল, ট্রাম্প, ব্ল্যাকমেল ও যুদ্ধ, মূল অভিযোগ ও বিশ্লেষণ। খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়েছি। এই যে আর্টিকেলের হেডলাইনটা আপনাদের পড়ালাম সেটাকে ভিত্তি করে দেখুন কি বলছে। নতুন প্রকাশিত এপস্টিন ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কি রয়েছে সেই অভিযোগ? সাম্প্রতিক যে নতুন নথিগুলো প্রকাশিত হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে এসেছে। 2019 সালে গ্রেপ্তার হওয়া যৌন অপরাধী জেফ্রি এপস্টিন, বলে রাখি এর আগেও জেফ্রি এপস্টিন তিনি গ্রেপ্তার হয়েছিলেন। অনেকেই অনেকবার এনার নাম শুনেছেন। জেফ্রি এপস্টিন, যার নাম ধরে এই এপস্টিন ফাইল, তার সম্পর্কেও আপনাদের আজকে বিশদে জানাবো কে তিনি। তার আগে আপনাদের বলি, এই জেফ্রি এপস্টিন এর আগেও গ্রেপ্তার হয়েছিল। 2019 সালে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছিল। তিনি বারবার গ্রেপ্তার হতেন কিন্তু বারবার বেঁচে যেতেন। অনেক বড় বড় কেসে তাকে গ্রেপ্তার করা হতো কিন্তু তিনি সেই কেসগুলোকে একদম ছোট করে দিতেন একদম। ধরুন এপস্টিন তিনি গ্রেপ্তার হয়েছেন শ্লীলতাহানির দায়ে, অথচ সেই বিষয়টাকে তিনি আরো লঘু করে দিতেন। যখন সেই মামলা কোর্টে যেত তখন সেই মামলাটাকে আরো ছোট করে দিতেন, যেন এমন একটা দেখাতেন যেখানে সাক্ষ্য প্রমাণ এমনভাবে সাজাতেন যেন কিছুই তিনি করেননি, আর এইভাবে তিনি বারবার রেহাই পেয়ে যেতেন। দেখুন, সেই এপস্টিনের মামলার তদন্তে একটি নারী এফবিআইকে সাক্ষ্য দেন। কি দিয়েছিল সে সাক্ষ্যে? কি রয়েছে? ওই নারী দাবি করেছিলেন তিনি যখন মাত্র 13 বছর বয়সী ছিলেন তখন এপস্টিন তাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তাকে একটি ঘরে ট্রাম্পের সঙ্গে একা রেখে দেওয়া হয়। সেখানে ট্রাম্প তাকে যৌন নির্যাতনের জন্য চেষ্টা করেন এবং প্রতিরোধ করলে শারীরিকভাবে আঘাতও করেন। এই ঘটনার বিস্তারিত বিবরণ এতটাই ভয়াবহ যে অনেক অংশ প্রকাশ্যে বলা সম্ভব নয়, রয়টার্সও বলেনি। তবে এই সাক্ষ্য এফবিআই রেকর্ডে সংরক্ষিত ছিল, এতদিন সেটা প্রকাশ্যে আসেনি। কেন আসেনি? এটাও বড় প্রশ্ন। অভিযোগ কেন এতদিন সামনে আসেনি? বলছে এই অভিযোগ নতুন নয়, বরং বহুদিন আগেই তদন্তকারীদের কাছে ছিল। এই সাক্ষ্য 2019 সাল থেকেই এফবিআই এর নথিতে ছিল। তখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ফলে তদন্ত আর এগোয়নি এবং বিষয়টি কার্যত চাপা পড়ে যায়। এর সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর মেলবন্ধন রয়েছে এই জেফ্রি এপস্টিনের মৃত্যু নিয়েও। যখন আমি এই জেফ্রি এপস্টিন কে তার পরিচয় দেব সেই সময় আপনাদের এই বিষয়টা খোলসা করব। 2019 সালটা খুব গুরুত্বপূর্ণ জেফ্রি এপস্টিন, ডোনাল্ড ট্রাম্প এবং এই ধরনের নির্যাতিত মহিলাদের জন্য। বলছে পরবর্তীতে কংগ্রেসের চাপের মুখে যখন নথি প্রকাশ শুরু হয় তখনও এই ডকুমেন্টারির প্রথমে প্রকাশ করা হয়নি। পরবর্তীতে মার্কিন বিচার বিভাগ ব্যাখ্যা দেয় নথিটি নাকি ভুলবশত ডুপ্লিকেট হিসেবে মার্ক করা হয়েছিল, সেই কারণে এটি আগে প্রকাশ করা হয়নি। সমালোচকদের মতে এই ব্যাখ্যা অত্যন্ত দুর্বল। আপনিও জানেন, যারা ভূ রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, এই ধরনের বিষয় নিয়ে বিশ্লেষণ করে, তারাও একদম খালি চোখে বলে দিতে পারে এর মধ্যে 2 নম্বরই রয়েছে ভাই, ডুপ্লিকেট থাকুক বাই না থাকুক। বলছে অভিযোগ প্রকাশের রাজনৈতিক প্রভাব। এই অভিযোগ প্রকাশ হওয়ার পর থেকেই বড় রাজনৈতিক প্রশ্ন উঠে গিয়েছে অনেক বিশ্লেষকদের মতে। ট্রাম্পকে এখনই বৃহৎ কোনো আন্তর্জাতিক সংকট বা যুদ্ধের মাধ্যমে জনমত অন্যদিকে ঘোরাতে হতো, কারণ এই ধরনের কেলেঙ্কারি রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকর। এই প্রসঙ্গেই অনেকটাই একটি পুরনো হলিউড চলচ্চিত্রের উদাহরণ দেয় যার নাম ওয়েগ দ্য ডগ। এই চলচ্চিত্রটি দেখানো হয়েছিল কিভাবে যৌন কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতে একটি ভুয়ো যুদ্ধ তৈরি করা হয়। মনে রাখুন, মাত্র 10 থেকে 12 দিন বাকি রয়েছে ভোটের, আর সেই সময় সিটিং প্রেসিডেন্ট তিনি ফেঁসে গিয়েছেন একটি বড় সড়ো কেলেঙ্কারিতে, যৌন কেলেঙ্কারিতে। আর সেখান থেকে বেরোতে হলে কি করতে হবে? সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে হবে। কিভাবে ঘোরানো হবে? তাই একটা নাটক করে যুদ্ধ শুরু করে দিল, আর সেই যুদ্ধ শুধুমাত্র টিভির পর্দায় সীমাবদ্ধ ছিল। আসলে বাস্তবে কিছু ছিল না, শুধু টিভির পর্দা, টিভি খুললেই মানুষ দেখতো যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধে কে জিতছে? আমাদের দেশ জিতছে। তাই আমাদের দেশের হয়ে যে লড়ছে যে প্রেসিডেন্ট, তাকে আবার ভোট দিন। ভুলে গেল সেই যৌন কেলেঙ্কারির কথা। যারা সিনেমাটা দেখেছেন তারা রিলেট করতে পারছেন, পুরো গল্পটা কিন্তু সেম টু সেম। আরও একটা ডকুমেন্ট লিক হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে এই যে জেফ্রি এপস্টিন, যাকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেই জেফ্রি এপস্টিনের একটা গোপন পরিচয়ও রয়েছে। কি? দ্য উইক বলছে এফবিআই ডকুমেন্ট ক্লেমস জেফ্রি এপস্টিন ওয়াজ এ মোসাদ এজেন্ট। এপস্টিন নিজে একজন মোসাদ এজেন্ট ছিলেন। বলছে হিয়ার ইজ হাউ হি ওয়াজ টাইড টু ইসরায়েল এবং
ইসরায়েলের সঙ্গে মিলেমিশে তিনি কাজ করতেন, ইসরায়েলকে সেই সময়ও তিনি ইনপুট দিতেন, অনেক অনেক কাজকর্ম করে দিয়েছেন ইসরায়েলের হয়ে, যেগুলো ইসরায়েল কোনো দিনও করতে পারতো না এপস্টিনকে ছাড়া। দেখুন এই সমস্ত ফাইল লিক হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সেই ছবি, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী হুদ বারাক, এই তিনি, তার সঙ্গে জেফ্রি এপস্টিন। নেতানিয়াহু আসার অনেক আগে থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এই জেফ্রি এপস্টিনের, এবং তিনি একজন মোসাদ এজেন্ট ছিলেন, এখন আর কারোর অজানা নয়। বিখ্যাত বিখ্যাত সব প্রথম সারির নিউজ পোর্টালগুলি, সংবাদ মাধ্যমগুলি এই খবর এখন ছাপছে, আপনি যে কোনো সার্চ করলেই পেয়ে যাবেন। দেখুন কি বলছে, এপস্টিন কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। নতুন নথিতে আরও একটি বিস্ফোরক দাবি উঠে এসেছে। এফবিআই এর একটি তথ্যসূত্র দাবি করছে জেফ্রি এপস্টিন সম্ভবত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন এবং তাকে মোসাদ এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল। তিনি গোয়েন্দা সম্পদ অ্যাসেট হিসেবে কাজ করতেন এমন অভিযোগ সামনে এসেছে। তবে এই দাবি সরাসরি প্রমাণিত এখনও হয়নি, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন সবাই এক কথা বলছে তাহলে তার কিছু তো সত্যি রয়েছে। বলছে কিন্তু তদন্ত সংক্রান্ত নথিতে এটি উল্লেখ রয়েছে বলে বলা হচ্ছে। নথিতে উল্লেখ রয়েছে, এই এতদিন তো এটাও নথিতে উল্লেখ ছিল। এই যে মহিলার বক্তব্য, এই মহিলার বক্তব্য এতদিন নথিতে উল্লেখ ছিল, কিন্তু সাধারণ মানুষ কি জানতো না যদি প্রকাশ না হতো। ঠিক তেমনভাবেই এই বিষয়টাও নথিতে উল্লেখ ছিল, এতদিন সাধারণ মানুষ জানতো না, এখন প্রকাশ হচ্ছে। ব্ল্যাকমেলের সম্ভাব্য পদ্ধতি কি ছিল? এপস্টিনকে মূলত ব্যবহার করা হতো ইসরায়েলের জন্য, যে তাদের স্বার্থে, দেশের স্বার্থে কিভাবে বড় বড় ধনী ধনী ব্যক্তিদের ব্ল্যাকমেল করা যায়, এবং ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতির জন্য তাকে ব্যবহার করা হতো। যারা যারা যে সমস্ত দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিত না তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেল করা হতো এই এপস্টিনকে কাজে লাগিয়ে। কিভাবে? দেখুন বলছে এপস্টিনের কার্যকলাপ নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে তার মূল কারণ তার কাজের ধরন। অভিযোগ অনুযায়ী তার বাড়িতে গোপন ক্যামেরা লাগানো ছিল। আপনারা জানেন যে আইল্যান্ডে তার পুরো সাম্রাজ্য ছিল, সেই আইল্যান্ডটা মানে একটা অংশ, একটা কোনাও, একটা ডিগ্রিও কিন্তু ক্যামেরার বাইরে ছিল না, যেখানে বহু বিশ্বখ্যাত রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির যাতায়াত ছিল। অনেক সময় সেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আনা হতো। সম্ভাব্য উদ্দেশ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের আপত্তিকর অবস্থায় ভিডিও করা, সেই ভিডিও সংরক্ষণ করে রাখা এবং ভবিষ্যতে তাদের ব্ল্যাকমেল বা নিয়ন্ত্রণ করতে সেই ভিডিওকে কাজে লাগানো। বুঝতে পারছেন বিষয়টা? গোয়েন্দা জগতে এই ধরনের অপারেশনকে বলা হয় কম্প্রোমাইজ অপারেশন, বা যদি ইসরায়েলি ভাষায় বলেন কম্প্রোম্যাট। এবার দেখুন বলছে ইসরায়েলের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাকের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, তিনি এপস্টিনের ম্যানহাটনের বাড়িতে নিয়মিত যেতেন। এই সেই ব্যক্তি এপস্টিনের বাড়িতে নিয়মিত যেতেন, আচ্ছা কখনো সেখানে থাকতেনও। এই তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে আরও সন্দেহ তৈরি হয়। তাহলে একই রকমভাবে কি ট্রাম্পকেও ব্ল্যাকমেল করা হচ্ছে? কারণ ট্রাম্পের ইতিমধ্যেই এপস্টিন ফাইল সম্পর্কিত যা যা ভিডিও ফুটেজ এবং এই ধরনের ফাইল এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু ট্রাম্প বেশ বেকায়দায়, এবং একদিকে ইমপিচমেন্টের বক্তব্য আলোচনা যখন চলছে, পাশাপাশি কিন্তু মিড টার্ম প্রক্রিয়াও চলছে, মিড টার্ম ইলেকশনের প্রক্রিয়াও কিন্তু চলছে। তাই ট্রাম্প ভালো মতন জানেন তার যে চেয়ারের চারটে পায়া এখন খুব নড়বড়ে, তাই তাকে একটা যুদ্ধ দরকার ছিল। আর এই সময় দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে যদি টিভির পর্দায় যুদ্ধ করা হতো তাহলে তো মানুষ ধরে নিত। তাই কি মুরগি করা হয়েছে এই ইরানকে, স্বার্থে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে ইরানকে কাজে লাগিয়েছে আর ইসরায়েলকেও কাজে লাগিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু দেখুন এখন ডোনাল্ড ট্রাম্প চাইলেও যুদ্ধ থামাতে পারছেন না। কেন? সেই প্রসঙ্গেও আসছি। আগে এই বিষয়টা খোলসা করি যে ট্রাম্পকে ব্ল্যাকমেল করা হচ্ছে কি আরও। বলছি এই প্রেক্ষাপটে একটি বিতর্কিত প্রশ্ন উঠে এসেছে। কিছু বিশ্লেষকদের মতে ট্রাম্প কি এমন যে কোনো তথ্যের কারণে চাপের মধ্যে আছেন? ইসরায়েলের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা তাকে রাজনৈতিকভাবে বিপদে ফেলতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও নিশ্চিত নয়, তবে আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় এই বিষয়গুলি একটি বড় বিতর্ক হয়ে সামনে উঠে আসছে। তার মানে বুঝতে হবে যে কিছু তো আছে ডোনাল্ড ট্রাম্পের, কিছু তো গোপনীয় কোনো কিছু অবশ্যই ইসরায়েলের কাছে আছে, এবং সেটা ইসরায়েলে থাকবে, নেতানিয়াহুর ধারে কাছে থাকবে না তা কখনো হয়। নেতানিয়াহুরও কিন্তু খুব হাতের কাছেই আছে।
আর সেই কারণে এখন ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করতে খুব সহজ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষে। কিন্তু দেখুন, ডোনাল্ড ট্রাম্প তিনি হঠাৎ করে আবার বেঁকে বসেছেন। কেন বলছি আমি, ইসরায়েলের জন্যই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধক্ষেত্র থেকে আর বেরোতে পারছে না। তিনি চাইছেন আর এই যুদ্ধ বড় না করতে। তাই তো দেখুন, ইনভেস্টিগেটিং লাইভ এই ধরনের হেডলাইন করে, বলছে ট্রাম্প আনহ্যাপি অ্যাবাউট ইসরায়েল ইরান ফুয়েল স্ট্রাইক। ইরানে যে 30টি অয়েল ডিপোতে হামলা চালানো হয়েছে, এতদিন ধরে যা বলা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে, তারাও হামলা চালাতে পারে, ইসরায়েল তো চালিয়েছে কনফার্ম। এখন শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো জানতেনই না কিছু। মানে নাটকটা এমন, তিনি বলছেন যে আমি তো জানতাম না, আমি বরং আনহ্যাপি। তার কর্মকর্তারা বলছে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কিছু চায়নি। আসলে কি, আসলে যদি কোনো তেলের ডিপোতে হামলা চালানো হয় তাহলে তো কি শুধু সেই দেশের ক্ষতি, আরও আশপাশের দেশের ক্ষতি, এবং তার থেকে সেই দেশ থেকে যারা যারা ওই তেল নেয়, রপ্তানি হয়, সেই সমস্ত প্রত্যেকটা দেশ এফেক্টেড হবে, গোটা বিশ্ব নড়ে যাবে। আর এটা কি কখনো কাম্য? ডোনাল্ড ট্রাম্প এখন দেখুন খুব ভালো হয়ে গিয়েছেন, খুব সাধু হয়ে গিয়েছেন, এমন তাদের কর্মকর্তাদের বক্তব্য। কি বলছে? ইসরায়েল স্ট্রাইক অন 30 ইরানিয়ান ফুয়েল ডিপোস Saturday went far behind what the US expected when Israel notified in its advance, sparking the first significant disagreement between the allies since the war began 8 days ago, according to US official, Israeli official and source with knowledge. বলছে যখন থেকে শুরু হয়েছে এই যুদ্ধ, তারপর থেকে 8 নম্বর দিনে এসে দেখা গেল হঠাৎ করে ইসরায়েল ভার্সেস আমেরিকা। আসলে তা নয়, আসলে হচ্ছে নেতানিয়াহু ভার্সেস ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ দুজন দুমুখে, এই যে ছবিটা ঠিক এরকম টাইপের, হঠাৎ দুজন দুমুখ। বলছে না ভাই এটা তো করার দরকার ছিল না, ও বলছে না ঠিক করেছি, যা করেছি। এবার দুজনের মধ্যে লেগেছে। কি বলছে? বলছে ট্রাম্পস অ্যাঙ্গার ইজ সিওর টু রাইজ উইথ WTI, West Texas immediate jumping $15 at the open today to $108 and has high as $111. বুঝতে পারছেন? ওয়েস্ট টেক্সাস ইমিডিয়েটেড যেটা ছিল $15, সেটা জাম্প করে $108 গিয়ে পৌঁছেছে, আর হাইয়েস্ট উঠেছিল $111। মানে বিশ্বজুড়ে তেলের দাম কতটা বাড়তে চলেছে বুঝতে পারছেন? যদি ক্রুড অয়েলের দাম এইভাবে জাম্পিং করে, বুঝে যাচ্ছে বিষয়টা। আর এখানে বলছে এটা যদি হয় তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের রাগার কারণ রয়েছে। বলছে দ্য প্রেসিডেন্ট ডাজ নট লাইক দ্য অ্যাটাক অন দ্য অয়েল ফ্যাসিলিটিস, হি ওয়ান্টস টু সেভ দ্য অয়েল, হি ডাজ নট ওয়ান্ট টু বার্ন ইট অ্যান্ড ইট রিমাইন্ডস পিপল টু হায়ার গ্যাস প্রাইস, এ ট্রাম্প অ্যাডভাইস টোল্ড এক্সিয়াস। ট্রাম্পের একজন অ্যাডভাইজার তিনি এই কথা বলেছেন যে প্রেসিডেন্ট কখনোই চায় না যে কোনো অয়েল ফ্যাসিলিটিতে হামলা হোক, তিনি কখনোই চান না যে এটাতে আগুন জ্বালিয়ে দেওয়া হোক। তিনি অয়েল সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, সেভ করার চেষ্টা করেন, এবং সাধারণ মানুষদের তাদের হাতের নাগালের মধ্যে সেই জ্বালানি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। শান্তির দূত না, তাই তো তিনি এটাই চেষ্টা করবেন। বলছে দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ রিপিটেডলি ফ্লোটেড প্ল্যান্স টু লোয়ার অয়েল অ্যান্ড গ্যাসোলাইন প্রাইস, দেয়ার হ্যাভ বিন রিউমার্স অফ রিলিজ ফ্রম দ্য SPR স্ট্র্যাটেজিক পাওয়ার reservoir and the ban on US oil exports, but he have not seen that yet. বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে যে SPR থেকে সাধারণ মানুষের জন্য জ্বালানি ছাড়তে হবে, যেটা জরুরি ভিত্তিতে মজুদ রাখা হয়, সেখান থেকে ছাড়বো এবার। আর অন্যদিকে US অয়েল এক্সপোর্ট করা যাবে না, রপ্তানি করা হবে না। এখন যেহেতু আমেরিকার মধ্যে জ্বালানির দাম বেড়ে গিয়েছে, তাই দেশের জিনিস দেশেই রাখা হবে, রপ্তানি করা হবে না, এমন নাকি সিদ্ধান্ত তারা নিচ্ছে বলা হচ্ছে। অন্যদিকে ইরানে এই ছবি কিন্তু শত শত মানুষ, হাজার হাজার মানুষকে কিন্তু তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বুঝতে পারছেন? সেখানে এই ধরনের কালো বৃষ্টি হচ্ছে, বলা হচ্ছে নাকি সেখানকার সাধারণ মানুষদের আর বেশি দিন হয়তো আয়ু থাকবে না, ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা। হঠাৎ করে ট্রাম্প এরকম পাল্টি খেলেন কেন? দেখুন, ট্রাম্পের এটা স্বভাব, বরাবর তিনি পাল্টি খেয়ে এসছেন, এবং এটাই তার স্বভাব এক কথায় বলতে গেলে। এর আগেও খেয়েছেন। জেফ্রি এপস্টিনের
বিষয় নিয়েও কি তিনি পাল্টি খেয়েছেন, কিরকম? তার আগে আপনাদের দেখাই এই জেফ্রি এপস্টিনের পরিচয়। তিনি আসলে কে? এই যে ছবিটা দেখুন, ইনি হচ্ছে এপস্টিন, আর ইনি সেই আমাদের মার্কিন প্রেসিডেন্ট, খুব অল্প বয়সের বাচ্চাকালের। দেখুন কি বলছে জেফ্রি এপস্টিন, তার পরিচয় কি? জেফ্রি এপস্টিন ছিলেন একজন মার্কিন ধনাঢ্য বিনিয়োগকারী, ফিন্যান্সার যাকে বলা হয়, সাজাপ্রাপ্ত যৌন অপরাধী। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার ও যৌন অত্যাচারের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ ছিল। যারা ইতিমধ্যে জেফ্রি এপস্টিনকে নিয়ে পড়াশোনা করেছেন তারা অনেকেই জানেন, আর যারা অল্প বিস্তর জানেন তাদেরকে একটু ডিটেলস আমি এই স্লাইডটাতে বোঝানোর চেষ্টা করছি। তিনি আসলে ছিলেন একজন ফিন্যান্সার, একজন ব্যবসায়ী, এবং সেইখান থেকে তিনি হয়ে উঠেছিলেন ধনকুবের। কিভাবে একটা ছোট মাঝারি ব্যবসায়ী থেকে তিনি ধনকুবের হয়ে গেলেন? তার কারণ তিনি টার্গেট করেছিলেন বিশ্বের তাবড় প্রভাবশালী ব্যক্তিদের, যাদেরকে তিনি এই ধরনের র্যাকেটের সঙ্গে সংযোগ করাতেন। বুঝতে পারছেন? অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তাদের কাছে লেলিয়ে দিতেন। এইভাবে তিনি একটা নেটওয়ার্ক করে বসেছিলেন, বিশাল বড় সাম্রাজ্য করে বসেছিলেন একটা আইল্যান্ডের মধ্যে। আর সেই সমস্ত প্রভাবশালী, বিশ্বের সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের তিনি নিজের কোলে বসিয়ে রেখেছিলেন, কারণ তাদের ভিডিও ফুটেজ ছিল তার কাছে। বুঝতে পারছেন? যে কোনো কিছু কারণেই কিন্তু একটা ব্ল্যাকমেলের ব্যাপার ছিল, সেখান থেকে তিনি কন্ট্রোল করতেন। বিশ্বের তাবড় প্রভাবশালীদের এইভাবে তিনি কন্ট্রোল করতেন। কুকীর্তি দেখুন তার, দশকের পর দশক তিনি প্রভাবশালী ব্যক্তিদের জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সরবরাহ, যৌন নির্যাতনের অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন। 2008 সালে কিশোরী যৌনকর্মী নিয়োগের দায়ে দোষী সাব্যস্ত হন, কিন্তু ছাড়া পেয়ে যান। এই যে যা বললাম আপনাদের, 2019 সালে আবার ফেডারেল যৌন পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সেইবারে তিনি আর ছাড়া পাননি, তার আগেই তার মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয় সেটাও কিন্তু খুব বিতর্কিত। বলছে 2019 সালে 10ই আগস্ট নিউ ইয়র্কের একটি জেলে বিচার চলাকালীন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও সিসিটিভি অসামঞ্জস্য এরকম কিছু উঠে আসেনি সিসিটিভি ফুটেজে, এবং নিরাপত্তা গাফিলতির কারণে তার মৃত্যু নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়ে, এবং যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও নির্দিষ্ট করে কিছু বলতে পারেন যে এই কারণেই তার মৃত্যু হয়েছে। বলে রাখি, সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে এটাই, এই 2019 সালের 10ই আগস্ট যেই দিন জেফ্রি এপস্টিনের এই বিতর্কিত মৃত্যু হয়, সেই দিনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এই ডোনাল্ড ট্রাম্প। বোঝা গেল বিষয়টা? এবার দেখুন ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সম্পর্ক কি। ডোনাল্ড ট্রাম্প ও এপস্টিন প্রায় 2 দশক ধরে পরিচিত ছিলেন, এবং 90-এর দশকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসাথে তাদের দেখা যেত। এক সময় ট্রাম্পকে তাকে টেরিফিক গাই বলেও উল্লেখ করেছিলেন। দারুণ একজন বন্ধু। ট্রাম্প বলতেন জেফ্রি এপস্টিনের মতন মানুষই হয় না, বন্ধুই হয় না। কিন্তু দেখুন সেই ট্রাম্পই সম্পর্কের অবনতি যখন ঘটায়, ট্রাম্পের দাবি অনুযায়ী 2004 সালে ফ্লোরিডার একটি সম্পত্তি নিয়ে বিরোধের পর তাদের সম্পর্ক ভেঙে যায়, এবং পরে তিনি নিজেকে এপস্টিন থেকে দূরে সরিয়ে নেন। কখন? যখন 2019-এ উত্তাল হচ্ছে এপস্টিন ফাইলস, তার মৃত্যুর পরেই কিন্তু এপস্টিন ফাইলস নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক জন্ম নিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু এক এক করে এপস্টিন ফাইলসগুলো প্রকাশ করতে হয়েছিল। ট্রাম্প না চাইতেও তাকে করতে হয়েছিল। বোঝার চেষ্টা করুন। এবার দেখুন যখন সময় এলো তখন তিনি আবার পাল্টি খেয়ে গেলেন, ঠিক এখন যেমন খাচ্ছেন, যে আমি তো বলিনি ইরানের তেল ডিপোয় হামলা চালাতে, আমি তো বলিনি। আবার তেমনইভাবেই তিনি সেইভাবেও পাল্টি খেয়েছিলেন। কিন্তু দেখুন ট্রাম্পই এই এপস্টিনের জন্যই হয়তো অনেক কিছু করেছিলেন, এটাও কিন্তু বাজারে রিউমার্স হিসেবে ছড়াচ্ছে, পুরোটাই রিউমার্স নয়। কিরকম? ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়, মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করে। কি দরকার ছিল? এর আগে অনেক প্রেসিডেন্ট ছিল, তারা তো ইসরায়েলে জেরুজালেমকে বলেনি রাজধানী, সেখানে গিয়ে মার্কিন দূতাবাসও তৈরি করেনি। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন করলো? বড় প্রশ্ন। আব্রাহাম আকডস বলা হয় একে, কোনটাকে? ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, যা বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হয়। কি বলা হয়েছিল? বলেছিল যে ইসরায়েল বলেছিল যদি আমাদেরকে তুমি স্বীকৃতি দিয়ে দাও, ইসরায়েলকে যদি দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দাও, তাহলে আমি তোমাদের সহজ পন্থা খুলে দেবো
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদম সরাসরি মুখোমুখি বসে কথা বলার কোনো বাধাই থাকবে না। আমি আছি, তুমি শুধু ইসরায়েলকে স্বীকৃতি দাও, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। এইভাবে তিনি কোঅর্ডিনেট করেছিলেন। বলা হয় এমনটাই। লবি ও দাতা, যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থী লবি যেমন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি সক্রিয়। ট্রাম্পের বড় দাতাদের মধ্যে ইসরায়েল সমর্থক ব্যবসায়ী যেমন সেলডন অ্যাডেলসন, এর নামও উল্লেখ রয়েছে। পারস্পরিক রাজনৈতিক স্বার্থ, বিশ্লেষকদের মতে এটি একতরফা নিয়ন্ত্রণ নয়। ট্রাম্পের ডানপন্থী ও ইভানজেলিক্যাল ভোটারদের বড় অংশ ইসরায়েলকে সমর্থন করে, তাই রাজনৈতিক স্বার্থের কারণেও তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান নেন। বুঝতে পারছেন? মানে তার যে ভোটার রয়েছে তাদের ম্যাক্সিমামই কিন্তু ইসরায়েলের সমর্থক। সেই কারণে তিনি না চাইতেও তাকে ইসরায়েলের হয়ে কথা বলতে হয়, ইসরায়েলের ইশারায় তাকেও নাচতে হয়। বুঝতে পারছেন? এটাও একটা কারণ। আর অন্যদিকে সবচেয়ে বড় কারণ আপনারা দেখালাম, ভিডিও এপস্টিন ফাইলের এখনও অনেক কিছু আছে যা আপনাদের কাছে এসে পৌঁছয়নি, যা এখনও প্রকাশ হয়নি। তা হয়তো ওই ইসরায়েলেই আছে, তা হয়তো ওই নেতানিয়াহুর হাতেই আছে। এবার দেখুন, ট্রাম্পের ভয়ঙ্কর সময়ে ধেয়ে আসছে। কেন বলছি? আমি বলছি না তিনি যতই চেষ্টা করুন একটা প্রক্সি ওয়ার দিয়ে ইরান যুদ্ধে জড়িয়ে তার নিজের কেলেঙ্কারি, নিজের যৌন কেলেঙ্কারি কিংবা এই এপস্টিন ফাইল বিতর্ক থেকে তার নিজের নাম সরিয়ে নিতে পারবে, তা কিন্তু সহজে হবে না। দ্য লন্ডন ইকোনমিক একটা হেডলাইন করেছে, দেখার মতন বলছে, ইরান ওয়ার ওয়ন্ট মেক এপস্টিন ফাইলস গো অ্যাওয়ে, রিপাবলিকান ল মেকার টেলস ট্রাম্প। কারা এরা? এরা সবাই রিপাবলিকান। ইনিও রিপাবলিকান। কি বলেছেন এরা? এক এক করে বলছে রিপাবলিকান ল মেকার থমাস ম্যাসি হ্যাজ ওয়ার্ন ডোনাল্ড ট্রাম্প দ্যাট দ্য ওয়ার উইথ ইরান ওয়ন্ট মেক দ্য এপস্টিন ফাইলস গো অ্যাওয়ে। তুমি ইরানের সঙ্গে যতই যুদ্ধ করো, এপস্টিন ফাইলকে ভোলাতে পারবে না ভাই। কে বলছেন থমাস মেসি। ইনি সেই ব্যক্তি, ইনি একজন রিপাবলিকান ল মেকার। বুঝতে পারছেন? ডেমোক্রেটিক নয়, রিপাবলিকান, মানে ট্রাম্পের দলেরই যাকে বলতে পারেন আপনি সংসদ সদস্য। আর কি বলছে? হি সেড অন টুইটার, PSA bombing a country on the other side of the globe won't make the Epstein files go away any more than the dog going above 50,000 will. Messi is not the only Republican voice to say this. Last weekend MAGA মানে হচ্ছে মেক এগেন গ্রেট আমেরিকা loyalist Trump critic মার্জিও টেলর গ্রিন, এনার নাম মার্জিও টেলর গ্রিন। এই সেই মহিলা যিনি এতদিন মেক আমেরিকা গ্রেট এগেনের হয়ে প্রচার করতেন, এখন তিনি ট্রাম্পের ক্রিটিক হয়ে গিয়েছেন। কি বলছেন তিনি বলছে এ লেন্থলি মেসেজ অন এক্স, একটা বিরাট বড় এক্সে লিখেছেন। কি লিখেছেন? তার একটা সংক্ষিপ্ত ভার্স এখানে রেখেছে। সি অ্যাকিউজ ট্রাম্প দ্য পারসিউইং রিজিম চেঞ্জ অ্যাবাউট ইনস্টেড অফ স্পিকিং অফ হিজ আমেরিকা ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড ডেলিভারিং রেজাল্ট অ্যাট হোম। বলছে ট্রাম্প এমন একজন ব্যক্তি, তিনি অন্যের দেশের রিজিম চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে তিনি যে দেশের প্রেসিডেন্ট, সেই দেশেরই ভালোবাসা তিনি দেখতে পাচ্ছেন না, সেখানে কোনো ডেলিভারিং রেজাল্ট নেই, কিছু দিতে পারছেন না, অথচ তিনি অন্য কোন দেশে রিজিম চেঞ্জ হবে সেই নিয়ে তার মাথা ব্যথা। কে ইনি এতদিন কিন্তু ট্রাম্পের হয়েই কথা বলতেন, এখন হঠাৎ করেই ট্রাম্পের ক্রিটিক হয়ে গেছেন। কেন? তা বুঝতে অপেক্ষা রাখে না। তেলের দাম বাড়ছে না ভাই। বলছে মিনওয়াইল আনাদার কেন্টাকি রিপাবলিকান ল মেকার সেন র্যান্ড পল সেড হি অপোজ আনাদার প্রেসিডেন্সিয়াল ওয়ার। ইনিও বলছেন এই ধরনের যুদ্ধ আমি মানি না, এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্সিয়াল ওয়ার। বলছেন কি, কোয়ার্টিং জন কুইন্সি অ্যাডামস, এনার একটি কোট করে পল লিখছেন ইন এ পোস্ট অন এক্স দ্যাট আমেরিকা goes not about in search of monster to destroy. She is the well wisher to the freedom and independence of all. অ্যাকচুয়ালি আমেরিকার কথাই তিনি লিখেছিলেন কুইন্সি অ্যাডামস। বলছে আমরা কখনো অন্য দেশে দানব খুঁজতে যাই না যুদ্ধ করার জন্য, আমরা স্বাধীনতাকামী, তাই স্বাধীন ব্যক্তিদের নিয়েই আমরা সুখে শান্তিতে থাকতে চাই। এটাই তার হচ্ছে মূল বক্তব্য। কিন্তু ট্রাম্প কি চান সুখে শান্তিতে থাকতে? অনেকে বলছেন ট্রাম্পও চান, কিন্তু তার হাতের মধ্যে কিছুই নেই, এখন সবটাই রয়েছে অন্যের হাতে, তিনি শুধু পরিচালনা হচ্ছেন। তাহলে আর কতদিন হবেন পরিচালনা এইভাবে? নাকি মিড টার্ম ইলেকশনটাই হচ্ছে অপেক্ষা, নাকি ইমপিচমেন্টটাই হচ্ছে অপেক্ষা? তারপর আবার ফিরবে শান্তি, পৃথিবী আবার শান্ত হবে।
যদি আমার এই বিশ্লেষণ আলোচনা যদি যুক্তিযুক্ত লাগে এবং তথ্যপূর্ণ লাগে তাহলে অবশ্যই প্রতিদিনের মতোই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24x7 এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।